একদম মনে করেন মন থেকে দেখাই দিচ্ছি, আপনারা ওইভাবে কিন্তু প্র্যাকটিস করে দেখে নিতে হবে, নাহলে কিন্তু প্র্যাকটিস না করলে আসলে মনে রাখা কঠিন। কারণ ধরেন আমারই অনেক কাজ মনে থাকে না, আমার সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে আমার নিজের টিউটোরিয়াল ওই ইউটিউবে ঢুকে আমার চ্যানেল থেকে টিউটোরিয়াল দেখে নিই, কারণ এত কাজ কি মনে রাখা সম্ভব? এ তো অসম্ভব, এ তো রেগুলার করা হয় না। আচ্ছা, আমরা ফন্ট ফন্টের কথা বলছিলাম, আমরা একটু ফন্ট দেখে আসি। ফন্ট মানে কি? ফন্ট মানে লেখার স্টাইল। এই যে গুগল একটা লেখা দেখছেন, এই একরকম স্টাইল, আর এক ব্যানারে আর একটু পেঁচানো লেখা স্টাইল। এই যে ফন্টের একটা ওয়েবসাইট আছে, আমি আগে ওয়েবসাইটের নামটা বলি। ওয়েবসাইটের নাম হচ্ছে, আমি নোটপ্যাডে দেখাই তারপরে দিচ্ছি আমি। এই ওয়েবসাইটটায় আপনি খুব ভালো ফন্ট পাবেন, www.dafont.com, dafont.com, এটা দিয়ে সবাই সার্চ দেন, www.dafont.com। এই দেখেন এই ওয়েবসাইটটা ফ্রি ফন্ট পাওয়া যায়, দেখেন কত স্টাইলের ফন্ট। এগুলো হচ্ছে ফন্ট স্টাইল, হ্যাঁ, DAFONT ফন্ট, এই যে এই লেখাটা দেখেন। হ্যাঁ, .com, প্রত্যেকটা ওয়েবসাইটের শেষে .com হবে, কোনো স্পেস হবে না। এরকম ওয়েবসাইট আসছে সামনে, হ্যাঁ। এই ওয়েবসাইট থেকে আপনি একদম ফ্রি ডাউনলোড করতে পারবেন, আর ফ্রি ডাউনলোড করে কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখা দিচ্ছি, dafont.com। আমি একটা ছবি ডাউনলোড করলাম, করে এই ছবিটার উপরে আমি ধরেন একটা স্টাইলিশ ফন্ট দিয়ে লিখবো। ধরেন আপনি এই লেখার স্টাইলটা আপনার দরকার, ঠিক আছে। এই যেখানে ডাউনলোড বাটন, এই দেখেন সাইডে ডাউনলোড বাটন আছে না, জাস্ট এটা ক্লিক করবেন, করলে দেখেন ডাউনলোড হয়ে যাবে। এটা কোথায় ডাউনলোড হয়ে দেখাচ্ছে, তো ধরেন ডাউনলোডে দিলাম, দিয়ে সেভ দিলাম, ডাউনলোড হয়ে গেছে। ফন্ট একদম অল্প সাইজের হয়ে যায়, বুঝতে হয়েছে না? এই ফাইলটার মধ্যে একটা ফাইল আছে, তাহলে এটা বের করবো, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, ওকে, এই দেখেন বেরিয়ে আসছে। ফন্টের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই দেখেন ফন্ট স্টাইল এরকম হয়, এরকম, ঠিক আছে, এই যে এরকম হয় এই টাইপের। তো এইটারে ডাবল ক্লিক করে ওপেন করবেন, করে দেখেন ইনস্টল লেখা রয়েছে, দেখছেন? ফন্টটা ইনস্টল দিতে হবে, নাহলে আপনি পাবেন না, কিন্তু ফন্ট আপনার কম্পিউটার থাকলে পাবেন না, ফন্ট আপনাকে ইনস্টল করতে হবে। এই ইনস্টল এটা ক্লিক করবো, করলে এখানে ইনস্টল হচ্ছে, দেখেন হয়ে গেছে ইনস্টল। এবার কেটে দেবো। এই ফন্টের নামটা কি, দা ক্যালিফোর্নিয়া। এবার আপনি মনে করেন এখানে আসলেন, এসে টাইপ টুল নিলেন, নিয়ে আপনি এখানে লিখলেন, ধরেন এটা নাম হচ্ছে প্যাংগং লেক, প্যাং এনজিগং লেক। এবার আপনি যাচ্ছেন এইটা হচ্ছে ওই ফন্টে হবে, লেখার পর এবার এইটার ফন্ট স্টাইল চেঞ্জ করতে কি হবে, এখানে ওই ফন্টের নামটা লিখবেন, TH দা, এই দেখেন দা THE দি ক্যালিফোর্নিয়া, এই দেখেন চলে আসছে, দেখছেন? এই যে সাইজ বড় করে, হ্যাঁ, হয়েছে না? বুঝতে পারছেন সহজ নাকি কঠিন? সহজ। এইভাবে আপনার যে ফন্ট লাগবে, এখন কি কি ফন্ট ব্যবহার করে কোন ক্ষেত্রে, আমি ফন্টের নামগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন, আপনার যদি আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই দিই, এই ওয়েবসাইটে কেন বললাম, এই ওয়েবসাইটে আরো অনেক ওয়েবসাইট আছে ফন্টের, বাট এই ওয়েবসাইটটা আমার কাছে কেন ভালো লাগছে, এই ওয়েবসাইটে উপরে দেখেন সব, এই যে এই জায়গাটা দেখেন ক্যাটাগরি ওয়াইজ দেয়া, দেখছেন? আপনাদের আমি একটা জিনিস বুঝাই, ফন্ট অনেক ইম্পর্টেন্ট কিন্তু। কার্টুন ব্যানার বলে সার্চ করলাম, হ্যাঁ, বা কার্টুন ব্যানার, বা ধরেন বেবি ব্যানার, ঠিক আছে।
আমি আপনাদের কিছু জিনিস দেখালে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, বেবি ব্যানার, বাচ্চাদের যে ব্যানার গুলো হয়, মানে যে টাইপের, এটা বাচ্চাদের জিনিস হয়তো সব কিউট, তাই না, ছোটখাটো সুন্দর কিউট। এদের এখানে যে ফন্ট গুলো ইউজ করে, ফন্ট গুলো দেখতেও কিউট, বুঝতে পারছেন? এতে কি হয়, একটা ডিজাইনের ফিল তৈরি হয় একটা। এখন এখানে যদি মনে করেন যে আপনি হরর ফন্ট দিয়ে দিলেন বাচ্চাদের মধ্যে, তাহলে কি ওটা ম্যাচিং হবে? হবে না। হরর ফন্ট হবে ভৌতিক মুভি, পোস্টার পোস্টার এগুলো দেখবেন যে এরকম ছিঁড়া কাটা রক্ত বেয়ে পড়তেছে, এই টাইপের ফন্ট গুলো না? হ্যাঁ, এখানে একটা এপ্রিল ডেট, এই যে পোস্টার। আবার কমিক বুকে দেখেন এই ধরনের কার্টুনিক টাইপের ফন্ট হয়। তো আপনারা এই যখন ওয়েবসাইটে যখন যে টাইপের ডিজাইন করবেন, এটা মনে রেখেন, এটা আপনার দরকার হবে, নাহলে ডিজাইনে ফিল আসবে না কোনোদিন। ক্লায়েন্টে দেখালে বলবে কি যেন একটা ভালো লাগছে না ব্যানারটা, কি কারণে, আবার চেঞ্জ করাবে আপনাকে। তো যখন যে কাজ করবেন তখন সেই টাইপের কিছু ওতে ইনভলভ করার চেষ্টা করবেন। এই দেখেন এখানে প্রথমে দেখছেন কার্টুন, এই যে এখানে দেখছেন কার্টুন না, এই কার্টুনের উপর ক্লিক করেন, দেখেন এখানে সব ফন্ট গুলো আছে কার্টুনিক টাইপের। তো বাচ্চাদের, বেবিদের বা কার্টুন রিলেটেড কোনো কিছু করলে এইখান থেকে একটা ফন্ট আপনি চুজ করে ডাউনলোড করে ইউজ করবেন, বুঝা গেছে? যখন আপনার কমিক বুকের জন্য দেখেন এই টাইপের, যখন আপনার গ্রোভি, হ্যাঁ আর এক ধরনের, এখানে ওল্ড স্কুল এই টাইপের, জার্সি টার্সিতে এই ধরনের ফন্ট ইউজ করে, হ্যাঁ, খেলাধুলার। এখানে ওয়েস্টার্ন আছে, ডিজাস্টার আছে, মানে ডিজাস্টার মানে ভাঙা চোরা টাইপের, দেখছেন? এই যে এগুলো সব ফন্ট স্টাইল, লিখলেই সুন্দর লাগবে। এইভাবে দেখেন ফায়ার অ্যান্ড আইস, মানে এই দেখেন ফায়ার অ্যান্ড আইস, বিভিন্ন রকম স্টিকার টিস্টিকার লোগো ফোগো বানানোর জন্য এইসব ফন্ট গুলো ইউজ করে, গেঞ্জিতে এইসব ফন্ট ইউজ করে। এবার দেখেন টাইপরাইটার মানে কি, টাইপরাইটার মেশিনে যে ধরনের ফন্ট আছে না, আর আপনি এমন একটা জিনিস করবেন বানাচ্ছেন, সেখানে টাইপরাইটারের মতো দেখতে ফিল লাগবে, তো এই টাইপের দিয়ে দিলেন, বুঝে গেছে? এইখানে দেখেন যে অ্যারাবিক, ধরেন একটা ঈদের ব্যানার বানাবেন, ঈদ, তো এই ধরনের অ্যারাবিক ফন্ট ইউজ করবেন, তখন দেখবেন যে ওইটা দেখতে আরো ভালো লাগবে, সুন্দর লাগবে, বুঝতে পারছেন? ফিল চলে আসবে। এখন দিয়ে দিলেন মনে করেন হরর ফন্ট, দিয়ে দিলেন মনে করেন ঈদ মোবারকের জায়গায়, আপনাদের আমি একদম বাস্তবে বোঝাচ্ছি, দেখেন এই ফন্টটা আমি ডাউনলোড করি, এক্সট্রাক্ট ফাইল, বুঝতে পারছেন আমি কি বলছি? আমি এই ফন্টটাকে, এখানে দেখেন ফন্টের মধ্যে অনেকগুলা অনেকগুলা ফাইল থাকতে পারে, এই যে এই ওটিএফ আর টিটিএফ, এই দুইটাই হচ্ছে আপনার ফন্টের ফাইল, এই দুইটা সেটআপ দেবে। এগুলো কিন্তু সেটা হবে না, সেটা হবে এই দুইটা, এইগুলো কিন্তু না। এই ফন্টের ফাইল বোঝা যায় কিভাবে, একটু যদি এরকম ভিউ থেকে লার্জ করেন, তাহলে ফন্ট লেখা থাকে, এগুলো কিন্তু কোনো কিছু লেখা আছে নাই। এই দুটোর অ্যাকশন সিলেক্ট করে ইনস্টল, রাইট বাটন ক্লিক করে ইনস্টল করা যায়, বা ওই ফাইলের উপর ডাবল ক্লিক করে ইনস্টল করা যায়। এই যে এবার আমরা আসলাম, লাইক এখানে মনে করেন আমরা লিখলাম, এখানে না, একটা পেজ নিই, দেখেন আপনাদের দেখলে বোঝা বলবেন। এখন এই ফন্টটা কিন্তু খারাপ না, এই ফন্টটা কিন্তু দেখতে ভালো লাগছে না, নাকি? কিন্তু আপনি যদি এই ফন্টে না লিখে আপনি যদি ঈদ মোবারকটা এই ফন্টে লিখতেন, তাহলে দেখেন এইটার একটা লেখার মধ্যে একটা ফিল আসছে না, আলাদা, বোঝা গেছে? সো এই যে ফিলটা ডিজাইনের একটা ফিল তৈরি করে, ডিজাইনের একটা ভালো লাগা তৈরি করে।
ক্লিয়ার? সো এই যে এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে, এগুলো হচ্ছে সিক্রেট ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইন সবাই করে, কিন্তু কিছু কিছু ডিজাইন দেখবেন যে মানুষজন খুব পছন্দ করে, ভাইরাল হয়ে যায় বা শেয়ার দেয়। কেন? ওর মধ্যে কিছু না কিছু থাকে, যেটা মনে করেন যে আপনার একটা আলাদা একটা বৈশিষ্ট্য। তো এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে দেখেন কত ধরনের ফন্ট, এই যে ক্যালিগ্রাফি আছে, মানে হাতে লেখার মতো, হাতের লেখার মতো, ঠিক আছে? এখানে আবার বিভিন্ন রকম দেখেন আইকনও আছে, এগুলো টি শার্ট ডিজাইন করতে লাগে। টি শার্ট ডিজাইন মানে জামার উপরে যে ডিজাইন হয় না, এটা আমি দেখাবো না আপনাদেরকে। এখন এই বাদুরের শেপ লাগবে, ব্যাটম্যান, তো আপনি এখানে ডাউনলোড করলেন, আপনার আর বানানো লাগবে না, এখানে ফন্ট দিয়েই আপনি কাজ ছেড়ে দিতে পারতেছেন। ইনস্টল ব্যাটস, আপনি মনে করেন যে একটা টি শার্ট ডিজাইন করতেছেন, তাতে লেখা আছে ব্যাটম্যান, হ্যাঁ? ব্যাটম্যান দেখেন, এখন ঈদ মোবারকের এই ফন্টে ব্যাটম্যান কিছু লেখা মানাবে না। ব্যাটম্যান মানাবে কি ফন্টে? হয়তো বা কোনো ডিজাস্টার ফন্ট বা কোনো কিছু। আমি আচ্ছা, আমি যে কোনো একটা ফন্ট দিলাম, আপাতত এরকম একটা ফন্ট দিলাম, দিয়ে আমি এটাকে কপি কলম করে ডাবল ক্লিক করে ওই যে আপনার আমাদের বিএটি ব্যাটস, এবার আপনার কোন বাদুরটা লাগবে, ধরেন আমার লাগবে এইটা, এইগুলো সব ডিলিট করে দিলাম। এখানে ইটালিক দিয়ে আছে, এই জন্য বেকায় গেছে। এখন আপনি ব্যাটম্যানের এইটারে দেখেন, এই যে ডিজাইনটা, এই আইকনটা, এটা কিন্তু আপনার বানানো লাগলো না, এটা কিন্তু আপনি ফন্ট ফাইলের থেকে পাইলেন না? সো বুঝতে পারছেন? এইভাবে আর কি ডিজাইন মনে করেন তৈরি করা হয়। ফন্ট থেকে আমি মনে করেন শেপ বানায় ফেললাম, এই শেপ ফাটবেও না কোনো সময়, যেহেতু ফন্ট ফাইল। আচ্ছা, এবার আপনারা লিখে নেন কিছু ফন্টের নাম দিয়ে দিচ্ছি, এই ফন্টগুলো আমাদের মানে ম্যাক্সিমাম ডিজাইনের কাজে লাগে। যেমন এক নাম্বার হচ্ছে রোবোটো, FONT ফন্ট। গুগলে সার্চ দেবেন এই নামগুলো দিয়ে, দিয়ে ওয়েবসাইট থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যাঁ করুন, নেন যেটা নেন তার লাগে।
থাকুক। ভাইয়া 2 নাম্বারটা কি হবে? লাটো। এটা এল নাকি? হ্যাঁ হ্যাঁ। এল টা তো ছোট হাতের দিয়ে গেছে। আচ্ছা, বড় হাতের করে দিলাম। 50। হ্যাঁ, মানে গেছি হচ্ছে আপনাদের ক্লাস নিয়ে রাত্রে বেরো গেলাম, বুধবার রাতে। আমরা বেরোচ্ছিলাম রাত 1টার সময়, এখান থেকে বেরোছি 1টার সময়, যে পৌঁছাইছে ভোর 6টার দিকে, 7টার দিকে, 7টার দিকে। ওই 6 ঘন্টা মতো লাগছিল। বৃষ্টি হচ্ছে তো, অনেকক্ষণ দাঁড়াইছিলাম অনেক জায়গায়। আর এবার যে একটা হোটেল দিলাম, নিয়ে ওখানে ঘুম পড়লাম। না, ঘুম পড়িনি আমি, আমরা আগে গোসল করলাম সাগরে। গোসল করে এসে ঘুম পড়ছি। ঘুমের থেকে উঠছি বিকাল 4টার সময়। উঠে এবার খাওয়া দাওয়া করলাম বাইরে বেরোয়, খেয়ে দিয়ে বিচে একটু ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম, তুলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, তখন বৃষ্টি আসা শুরু হয়েছে, তখন আবার রুমে চলে আসলাম। যে রুমে এসে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম, আর বৃষ্টি কমলো, বাইরে যে খাওয়া দাওয়া করলাম রাত্রে। খাওয়া দাওয়া করে ওই মাছ টাছ খেলাম, ফ্রাই ট্রাই খেলাম, খেয়ে ঘোরাঘুরি করে আশেপাশে সুটকি বাজার টাজার ঘোরাঘুরি করলাম, করে দেখি বৃষ্টি হচ্ছিল, বিদায় চলে আসছি আবার রুমে। এবার ঘুম পড়ছি। সকাল পরের দিন তো শুক্রবার, মানে কালকে। আমি তো বুধবার রাত্রে বেরোইছি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম ওই ডাইন সাইড দিয়ে যেদিক যায়, 3 নদীর মোহনার ওইদিকে। একটা মন্দির আসছিল না সন্ধ্যের যে ওই দিক যায়নি, আর আগে গেছি তো এই কারণে গেছিলাম। হ্যাঁ, ওইদিকে এবারে আপু বলছে যে বৌদ্ধ টেম্পল যেটা, হ্যাঁ, বৌদ্ধদের। বৌদ্ধদের টেম্পল, ওইদিকে আর যাওয়া হয়নি, আগে অনেকবার গেছি তো ওইদিকে যায়নি। জাস্ট এইদিকে গেলাম, যে অনেকক্ষণ ওই 3 নদীর মোহনার এখানে ঝাউ বাগান রয়েছে, ওইখানে মনে করেন একটা দোলনা বানানো ছিল, ওইখানে বসেছিল। বসে এই ছবি টবি তুললাম, তোলার পরে হ্যাঁ হ্যাঁ, তো ওই জায়গায় মনে করেন যে বসে রয়েছি, 1টা 1:30টার দিকে আবার ব্যাক করে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, করে আবার এই দিকে চলে গেলাম বাম সাইডে। বাম সাইডে অনেক দূর গেলাম, যে ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম, তুলে টুলে ব্যাক করে মনে করেন যে হোটেলে এসে গোসা টোসা নিয়ে বিকাল হয়ে গেছে। এবার বিকালে আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি টাটাহাঁটি করে, কেউ চকলেট ফকলেট কেনার দরকার কিনলো টিনলো,
কিনে আবার সন্ধ্যা 7টার দিকে ব্যাগ রওনা দিচ্ছে এখান থেকে। বাসায় এসে পৌঁছেছি রাত 3টের সময়। এখান থেকে 280। না আমার তো, আমি তো মোবিল চেঞ্জ করি একবারে 2000-এ। ফুল সিনথেটিক মোবিল আছে তো, ফুল সিনথেটিক মোবিল যদি দেন 2000 কিলো চালাতে পারবেন অনায়াসে। আপ ডাউনে কত কিলো হয়েছে আপনার? 400, 500, 560, 550 কিলো, 600 কিলোই ধরেন, কারণ ওইদিকে বিচে ঘুরছি টুরছি। 600 কিলো মতো গাড়ি চালানো পড়ে। আমি আগে ইউজ করতাম মতুল নামে একটা মোবিল, এখন ইউজ করে হচ্ছে আপনার ইয়ামালু। ইয়ামাহার জন্য ইয়ামালু ভালো। খরচ হয়েছে এক একজনের 2500 টাকা করে। 4 জন গেছি তো, এক গাড়িতে 2 জন। তেল লাগছিল টোটাল 2000 টাকা, 1000 1000, আর 1500 টাকা এক একজনের থাকা। রুম ভাড়া 500 টাকা রুমে ছিলাম, রুম ভাড়া কম এখন নাই তো, সিজন না তো। 500 টাকা রুম ভাড়া, তা 900 টাকায় 2 দিনের রুম নিলাম। কারণ আমরা তো শুক্রবার সকাল 11টায় ছেড়ে দেওয়ার কথা। আমরা বললাম যে আমরা তো সন্ধ্যায় যাবো, তো আমাদের জন্য এক্সট্রা একটা ই করেন। বলছে তাহলে এক কাজ করেন, আপনি ওই টাকাই দিতে হবে। তাই বললাম না, কম টম করে দিই। তাহলে 100 টাকা কম দিন। তারপর বার্গেনিং করলাম, 900 টাকা দিয়ে দিলাম 4 জনে। 900 টাকা 4 জনে দিলে কয় টাকা করে আসে একজনের? 100, 200, 225 টাকা টাকা আসে। 800 টাকায় 200 টাকা 4 জনে, আর 225 টাকা করে ভাড়া দিছি। আর খাওয়া দাওয়া তো নিজের, যার যেটা খাইতে মন চাইছে, যে যেরকম খাইছে তার সেরকম খরচ, বেশি খরচ হয় না। বাইকে ঘুরলে আসলে খরচ সেভ করা যায়, আর নিজের মন মতো ঘোরা যায়, যেখানে মন চায় সেখানে দাঁড়ানো যায়। যেখানে বাসে তো আর সেটা পারবেন না, বাসে তো আপনার উঠাবে, আসেন স্যার আসেন, নামানোর সময় করে বেরো তাড়াতাড়ি এখান থেকে। এটাই তো হয়। লোকাল বাসে এডি হয় না। ও পরিবহনও এখন ওই হয়, তাড়াতাড়ি নামেন তো। আমি ঢাকাতে আসার সময় লাস্ট একবার, ওই তখন বিএসসি করার জন্য গেছিলাম। মনে করেন ওই পরিবহন আমার মানে বাস ছেড়ে দিতেছে প্রায় তা ঢুকতে, তখন হেল্পার আমার বলতে, সুপারভাইজার বলতেছে কি ব্যাপার আপনি এত দেরি করতেছেন কেন, সমস্যা কি আপনার? তখন আমি ভাবলাম টাকা দিয়ে টিকিট কাটলাম আমি, তারপরে আবার বড় বড় আমার কথা শুনলাম। আমি বললাম যে আমি আপনার টিকিট কাটলাম টাকা দিয়ে, আর আপনি আমার সাথে ঝাড়ি মারছেন, কাহিনি কি? তাহলে বাসে যাবো না, দেন টাকা ব্যাক দেন। তাহলে টাকা ব্যাক হবে না, দেয় না, টাকা দেয় না। টাকা তো ব্যাক দেবে না। তখন ওই ওই লাস্ট আমি আর জীবনে বাসে উঠিনি আজ পর্যন্ত। আজ পর্যন্ত কোনোদিন বাসে উঠিনি, প্রায় কত বছর হয়েছে, প্রায় 7 8 6 7 বছর হয়ে গেছে আর বাসে উঠিনি। বাসে আর কোনোদিন উঠিনি, লাগলে ট্রেনে উঠবো না, প্লেনে যাবো, বাসে আর উঠবো না। বাস দেখলে আর আমার সহ্য হয় না। কারণ আপনি আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি এখানে ক্লাস করতে আসবেন, টাকা দিয়ে ক্লাস করছেন, সময় নষ্ট করছেন, তারপরে যদি মনে করেন এখানে লোকজন দুর্ব্যবহার করে, এটা তো আসলে অন্যায় এই লোকের। বা আমি আপনার একটা বড় কথা বলি, এটা অন্যায় না? আমি 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 নর্মালি আমি তো এইগুলো আমি খুব হিসাব করি, যে মানুষের সাথে কথা বলার সময় আমি যাতে মনে করি যে আমার কথা কেউ যেন কষ্ট না পায়। হ্যাঁ, অনেক সময় আপনাদের এই ফাঁকি দিলে বোঝানোর খাতিরে একটু প্রেশার ক্রিয়েট করে যে আপনারা দয়া করে একটু প্র্যাকটিস করেন, আপনাদের ভালোর জন্য। তা বাদে আমি তো কেন কোনো দরকার আছে আপনার সাথে মনে করেন, অ্যাটলিস্ট আপনারা আমি আর পাম্পটি দিয়ে যে ফুলাতে পারি, তাহলে দয়া গেছে যে আরো ভালো সম্পর্ক ডেভেলপ হলো। তারা বলেন কোর্স শেষে বলতে পারবে যে ভাইটা অনেক ভালো ছিল, নাহলে বলবে যে শালা মারাত্মক লেভেলের খারাপ ছিল। এটাই তো হয়। আমাদের একটা স্যার ছিল, সে ভাব ভঙ্গি এমন ছিল পলিটেকনিকের, নাম বলতেছি না, সে বিশাল ভাবে থাকতো। হ্যাঁ, কোন স্যার ভাইয়া? মানে তুমি কম্পিউটারে জি ভাইয়া। সোহেল পারভেজ স্যারের কথা করছিলাম। আছে এখন? চলে গেছে। চলে গেছে সোহেল পারভেজ স্যার? কয়দিন আচ্ছা, আগে যাই হোক। গেছে। সোহেল পারভেজ স্যারের মুড ফুড এমন ছিল যে উনি বিশাল জ্ঞানী, হ্যান ত্যান। ওনারে হ্যাঁ কেউ পছন্দ করে না। ওনারা কেউ পছন্দ করতে পারেন। তখন আমি ভাবতাম যে এই লোকটা যতই মানুষটা ভালো হওয়ার জন্য বোঝাক না কেন, এই লোকের বোঝানোর প্যাটার্ন ঠিক নাই। শুরু থেকে শেখায় না। হ্যাঁ, শিখায় না, খুব মুডে থাকে। মানে একদিন হচ্ছে কি, আমার আমার এক ক্লাসে কথা হচ্ছে, তা বলছে এইটা কেউ পারবা? তা বলছে ওই 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 যে ফ্রেন্ডটা আমার, সাব্বির নাম, ও খুলনায় থাকে এখন, ও ভালো ফ্রিল্যান্সার একজন, মানে অনেক ভালো আর্নিং ওর। ও ওয়েব ডিজাইনার, আর ডিজিটাল মার্কেটিং থেকে ওয়েব ডিজাইনে গেছে। তা বলছে ইয়েস স্যার আই ক্যান, মানে ও ওই বলে ফেলেছে ইংলিশে ওট, প্রথম কথাটা ওট, উঠে দাঁড়িয়েছি স্যার।
এবার বলতে যদি কেউ মনে করে ইংলিশে কথা বলবে তাহলে পুরো ক্লাস ইংলিশে হবে, আদারওয়াইজ তুই বেরো ক্লাস থেকে, একদম খামাখা। মানে ও আর জীবনে ইংলিশ বলবে ক্লাসে? এরকম আছে ব্যাপার। তুই কি আমাকে এবার বলতে, তুই কি আমাকে ইংলিশ শিখাস? এবার ও বলছে আমি তো মানে জাস্ট বললাম, আমি জাস্ট বললি মানে তুই, এই তুই কি বলিস, এই বস বেদব, এরকম টাইপের লোক। যাই হোক, আচ্ছা এই ফন্ট গুলো আপনি কিভাবে গুগলে সার্চ দেবেন? ধরেন রোবোটো ফন্ট কপি করলেন, এখানে মনে করেন লিখে সার্চ দেবেন রোবোটো ফন্ট ফ্রি ডাউনলোড বলে এই কথা বলে লিখে সার্চ দেবেন। তখন এই ওয়েবসাইট আসুক আর যে ওয়েবসাইট আসুক আপনি ঢুকে যাবেন। দেখা গেছে যদি এরকম দা ফন্ট পান তাহলে তো ভালো, দা ফন্ট যদি এরকম dafont.com যদি পেয়ে যান তাহলে তো ভালো। আর ফন্টের সিস্টেম কি জানেন? এটার পরে ফন্ট ফ্যামিলি, মানে কি একটা পরিবার, চিকুন থেকে শুরু করে মোটা পর্যন্ত এই 16টা ফন্ট আছে দেখেন। আবার এই ইটালিকও আছে। এটার পরে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি যদি পান ফ্যামিলি ধরে ডাউনলোড করে নিতে হবে। এই ডাউনলোড ফন্ট ফ্যামিলি কেন লাগবে আমি পরে বোঝাচ্ছি। এই দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। এইটাকে আপনি ইনস্টল করতে হবে আপনার পিসিতে, করলে আপনি ব্যবহার করতে পারবেন। যতক্ষণ ইনস্টল না করবেন এক্সট্রাক্ট ফাইল, ততক্ষণ আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে ভিউ করে নেবেন, নিয়ে দেখবেন কোন কটা ফন্ট ফাইল, এই সবগুলোর মধ্যে এইটা পিডিএফ ফাইল, এটা ডিলেট, এটা টেক্সট ফাইল, এটা ডিলেট। এই কটা একবারে সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিক করেন, ইনস্টল। এগুলো আগে দেওয়া আছে আমার এখানে, সেজন্য লিখেছে অলরেডি হ্যাভ দিস ফন্ট, মানে আপনার এই ফন্ট আছে। এই ইনস্টল করবেন, এর ইনস্টল করার পরে এখানে মনে করেন যে আপনি লিখলেন একটা কথা, ট্রাভেল, দেখেন এইখানে এই লেখাটা, এই পেঁচানো লেখাটা এখানে মানাচ্ছে, কিন্তু এখানে যখন একটা সিম্পল ফন্ট দেবেন লাইক ওই রোবোটো যেটা ডাউনলোড করলাম, এই রোবোটোটা যখন আপনি দেবেন তখন কিন্তু আর ওই পরিমাণে মানাবে না। এখন মনে হচ্ছে সিম্পল না? এখন কথা হচ্ছে সিম্পল হলেও এই সিম্পল এই জায়গার জন্য না, সিম্পল হচ্ছে সিম্পল যেখানে ডিজাইন করব সেখানে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ট্রাভেল কথাটা, এই ট্রাভেল আর মনে করেন যে এর আগের ট্রাভেল, এটা দেখতে সুন্দর বাট এটা কিন্তু পড়তে কঠিন, এটা কিন্তু পড়তে সহজ। কিছু কিছু জায়গায় আপনি দেখবেন কম্পিউটার বা সফটওয়্যারে সবসময় কিন্তু সহজ ফন্ট দেয়। লাইক আপনি মনে করেন মোবাইল চালান, হিটলারি করে মোবাইলের কিবোর্ড মনে করেন অনেকে দেখবেন যে ওই জড়ানো পেঁচানো ফন্ট ইউজ করে, অন্য কেউ দিলে আর বুঝতে পারে না, তখন ও খুঁজে বেড়ায় যে কোনটা দিয়ে কোনটা। এটা এটা হয়, আপনি নিজেই দেখবেন যে ফন্ট চেঞ্জ করলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, কিন্তু স্টাইলের খাতিরে দিছে দেখতে সুন্দর হবে তাই। বাট সব ক্ষেত্রে দেখতে সুন্দর হয়। এখন বড় করে লিখেছেন অ্যাডমিশন গোয়িং অন, এমন এক ফন্ট দিয়েছেন কেউ দিকে ওটা পড়তেই পারতেছে না, ওই ফন্টের কোনো মানে হবে না। পানি লাগবে? ওই ফন্টের কোনো কিন্তু মানে নাই, কারণ আপনি যে জিনিসটার জন্য ইউজ করেছেন সেই টার্গেট তো ফিল আপ হবে না। আচ্ছা এই পর্যন্ত ফন্টের হিসাব নিকাশ শেষ। যদি কোনো সমস্যা হয় আরো ফন্ট দিয়ে দিব না কাজ করতে করতে, ঠিক আছে? আর যদি সমস্যা হয়, কিন্তু আমি যেগুলো দিলাম এইগুলো মনে করেন রেগুলার সবসময় প্রয়োজন হয়, এই ফন্টগুলো কোনো সমস্যা হয় না। পানির সমস্যা? আচ্ছা ওই আর নতুন পানি এনে দিছে, আমি তো খেয়ে নিলাম এই পানি। লাগবে না, এটা খাওয়ার দরকার নেই, কম হচ্ছে। আসলে অনেক আগে রাখা হয়, আমি খাই তো ওই, আর নেই, মরে মরে গেলে শেষ। আচ্ছা এবার আজকে আমরা কি শিখবো? আজকে আমরা সব থেকে সহজ একটা আইটেম শিখবো, সেই আইটেমটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি ইনকাম করা যায়? FIVERR, fiverr.com, ফাইবার একটা ওয়েবসাইট, এর নাম শুনেছেন কেউ আগে? এই ওয়েবসাইটে কি করে? এই ওয়েবসাইটে ফেসবুকের মতো পোস্ট করতে হয়, করলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হয়, ফ্রেন্ড হওয়ার পরে ফ্রেন্ডের কাছে টাকা চাইলে বিকাশ করে পাঠাতে হয় না? না, এখানে হলো আপনার কাজ, ক্লায়েন্ট এসে আপনার প্রোফাইল থাকবে বানানো, আপনি কি কি পারেন সেগুলো উল্লেখ করে করে এটা একটা প্যাকেজ বানাতে হয়। মোবাইলে আমরা মেগাবাইট কিনি না বাংলালিংক বা গ্রামীণের, কি করি অ্যাপসের মধ্যে, বাংলালিংক অ্যাপসের মধ্যে ঢুকি অথবা দোকানে যাই, যে ওই প্যাকেজে চেক করি যে কত টাকায় কত জিবি, তাই তো?
এবার সেই টাকা মতো পুষাইলে সেই প্যাকেজটা নিই নাকি? এইখানেও আপনি আপনি একটা প্রোফাইল বানায় বসে থাকবেন, মানে আপনি একটা দোকান খুলে বসে থাকবেন। আপনি দোকানে এইগুলো বিজনেস কার্ড বানাতে $10, যদি 2 পাশের বিজনেস কার্ড বানান $20, বিজনেস কার্ডের সাথে যদি আরেকটা কিছু বানান তাহলে $50, ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ছবির জন্য $5, 10টা ছবির জন্য $50 বা $30, এইভাবে প্যাকেজ বানায় বানায় রাখতে হয়। ক্লায়েন্ট আসে, এসে আমার মতো লোক মনে করেন ক্লায়েন্ট, আর আপনাদের অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্ট এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার, ক্লায়েন্টের এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। কেন ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে? কারণ ক্লায়েন্টের কেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আমরা কি করে জানি? ক্লায়েন্টের কোনো না কোনো কাজে লাগবে হয়তো। সো BACKGROUND, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্লায়েন্ট সার্চ দিলে এই দেখেন এখানে অনন্ত রয় নাকি আনান্থা আনি আন্থনি আন্থনি, আচ্ছা যাই হোক, এই ভাই লেভেল 2 অ্যান্থনি স্যার। অ্যান্থনি, এই একটা লোক কি শায়দা, হ্যাঁ, কালিম, নাজ, অন্তরা, কি চন্দন, কি অ্যারিনিন ইসলাম, স্যাম, এই যে মনে করেন যে এই যে সবাই মনে করেন যে এখানে কাজ করে। এবার আমরা এদের প্রোফাইলে যাই। এই যে অ্যান্থনি রয়, বাংলাদেশ, নভেম্বর 2013 সালের লোকে, 13 সালের থেকে ফ্রিল্যান্সিং করে। আজ থেকে কত বছর আগে? তাহলে 10 বছর ধরে ফ্রিল্যান্সিং করে। 1K+ রিভিউ দেখেন ওর, এই দেখেন এইটা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। দেখি এই গিগে ঢুকি, হ্যাঁ, লিখেছে আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভ 15 ইমেজ বাই ক্লিপিং প্যাথ, $5 করে নেয় 15টা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। আর 15টা ছবি রিমুভ করতে কত সময় লাগতে পারে? একটা 1 ঘন্টা করে ধরেন, 1 ঘন্টা লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে? লাগবে না। যখন আপনি হাত সেট হয়ে যাবে তখন একটা রিমুভ করতে লাগবে 2 মিনিট। 15টা করতে আমার লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগলো বা 2 ঘন্টাই লাগলো। 2 ঘন্টায় $5, খারাপ না। এখন এই লোক কতগুলো বিক্রি করেছে? 1265, 1265 বার এই প্যাকেজটা বিক্রি হয়েছে। তো আপনি যদি মনে করেন হিসাব করেন 1265 গুণ 5, $6325 ইনকাম করেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এখন কথা হচ্ছে কিছু এখানে যে কটা আছে এগুলো হচ্ছে রিভিউ দিছে ক্লায়েন্ট। অনেক ক্লায়েন্ট রিভিউ দেওয়ার সময় নাই, এসব করার সময় নাই, কাজ নিয়ে চলে যায় যার মতো বসে বসে রিভিউ লিখবে, ওর খেয়ে কাজ নাই তো। এগুলো অনেকে দেয় অনেকে দেয় না। এবার আছে দেখেন $5 যে সব বিক্রি করেছে তা না, কেউ তো এসে 500 ছবিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, কেউ এসে 100 ছবিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, কেউ এসে 2টো ছবিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, পারে না? এই জন্য প্যাকেজ বানানো। দেখেন বেসিক প্যাকেজ 15টা ছবি $5, স্ট্যান্ডার্ড প্যাকেজ 30টা ছবি $10, প্রিমিয়াম প্যাকেজ 45টা ছবি $15। তো অনেকে তো 45টাও কিনেছে, অনেকে 100ও কিনেছে। যেমন আমি একটা কাজ পেয়েছিলাম 50,000 ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। আমি আমার ওই তখন স্টুডেন্টদের দিয়ে কাজ করাইছিলাম। 50,000 ছবি, কন্ট্রাক্ট ছিল $10,000, 10 লাখ টাকা। বুঝতে পারছেন? 50,000 ছবির কাজ 6 মাসে উঠাতে হবে। ওই ওরকম বড় বড় কাজ পাইলে তখন টিম বানানো যায়। কারণ কাজ যদি হয় 5টা ছবি তখন আর টিম বানায় লাভ আছে? আপনার $5 দিতে কয় টাকা আপনার দেবো আমি? মার্কেট প্লেসে তো গাড়ি দেবে $1, আপনার দেওয়া লাগবে আর $2, আর $2 আমি খেলাম, তাই না? 10,000 ছবি হলে দেখা গেছে যে যে কয়জন করলো, আমি 6 জনে নিছিলাম, 6 জনে দেখা গেছে যে আপনার সাপোজ $1,000, $600 ওদের দিলাম, 400 আমার থাকলো। বুঝতে পারছেন? এরকম করে মনে করেন যে টিম ওয়াইজ যারা কাজ করে তাদের ইনকাম এসে। এই অ্যান্থনি কাজ করতেছে, এই আরেকটা গিগ দেখেন, ওর 2টা গিগে, এই গিগে আছে 1600। দেখেন একটা প্রোফাইলে কিন্তু এটাও 932 বার বিক্রি হয়েছে, এটা 500 বার। এর সব হিসাব করলে দেখেন এ কতবার সেল করেছে গিগ, বুঝতেছেন? তাই না? কোন হিসাবে সব কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ, মেলাগুলো গিগ বানাইছে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে। এটা বোতল দিছে, এটা দিছে টপ, এই যে কোন প্রোডাক্টের কি লাগবে সেটাই দিয়ে রাখছে, আর ভিডিও গিগ দিছে। এবার দেখি সাইদা, বাংলাদেশ, মানে এটা মনে হয় এখন আপু, 19 সালে, ঠিক আছে, সেও ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতেছে। তার গিগ এই যে সে আছে 1125 বার রিভিউ হয়েছে। 5টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে $5, আর ও করে 15টার $5, তাই না? বুঝতে পারছেন?
এখন ক্লায়েন্ট মনে করেন এসে দেখবে এ তো $5 আমার তো 10টা ছবি, তাই $10 নিচ্ছে, আর তো 15টা $5, তাহলে ওরে দিয়ে দিই। এখন হ্যাঁ, এর যে $5 এখানে বিদেশিরা একটা জিনিস চিন্তা করে কি জানেন, যে $5 5টা ছবি কাটতেছে, এক এক ছবি $1 করে নিচ্ছে, তাহলে এর কাজের কোয়ালিটি হয়তো বা ভালো। ফোন তো আইফোনও 1 লাখ টাকা দিয়ে কেনে, আবার স্যামসাংও রয়েছে 50,000 টাকায়, তাহলে মানুষ আইফোন কিনতেছে কেন? একই তো, কথাই তো বলা যায় নাকি? নাকি অন্য কিছু আছে, দেখতে একটু আলাদা, তাই না? না, কাহিনী তো আছেই, কোনো ভালো মন্দ তো আছেই নাকি? তো এইটাই হলো ব্যাপার। সো এই একটা ব্যাপার, না হলে এদের বিক্রি হতো না কোনোদিনও, সবই ওই অ্যান্থনিরই বিক্রি হতো। এরপরে এই ভাই আছে পাকিস্তানের, এই কাকা আছে হচ্ছে বাংলাদেশের, এই আপু আছে বাংলাদেশের। এই দেখেন লেভেল 2 সিল মারা যাদের গায়ে না, তার মানে বুঝতে হবে এরা মিনিমাম $5-7 হাজার ইনকাম করে ফেলেছে প্রোফাইল দিয়ে। লেভেল 2 মানে লেভেল 2 তে যাইতে গেলে $2,000 ইনকাম করা লাগে মিনিমাম। প্রোফাইল $2,000 উপরে ইনকাম করা লাগে। এই লেভেল 2 তে যারাই আছে দেখেন বাংলাদেশ, দেখেন আপুরা সব কাজ করতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভের। তাহলে হ্যাঁ, আমার প্রোফাইল হাসিব ইমতিয়াজ, প্রোফাইলে যেরকম সার্চ দিতে হবে, দিলে এখানে আসবে না, এই যে সার্চ ইউজার নেম বলে সার্চ দিতে হবে, তখন দেখবেন যে আসবে। হাসিব ইমতিয়াজ নামে অনেক মানুষ আছে, আমি একা না। আর আমার গিকটা, আমার প্রোফাইলটা খুঁজে বের করে জানান। 2 নম্বরে যাই, এই যে আমি কাজ করেছি অনেক, বাট আমার রিভিউ খুব কম, মানে কি আমার ওই রিভিউ নেওয়া হয়নি। এই জন্য দেখছেন ওইখানে দেখাচ্ছে রিভিউ কিন্তু 289টা, বাট আমি কাজ করছি 10-12 হাজার ক্লায়েন্টের। আর আমার আরেকটা আইডি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, ফাইবারে একটা আইডি ব্যান্ড হয়ে গেছিল। মানে আমি ব্যান্ড হয়েছিল, আমারটা হয়েছিল কেন, আমি আপনাদের মতো একটা স্টুডেন্ট একটা গিগ কিনছিলাম, রিভিউ দিছিলাম। মানে কি হয়, প্রথমে নতুন অ্যাকাউন্টে কোনো রিভিউ না থাকলে কেউ কাজ দিতে চায় না। তখন আমি কি করছি, আমি ওরটা কিনে, মানে ওর একটা আমি কিনতে পারবো, কিন্তু যে কোনো এখান থেকে যে কোনো একটা কিনতে পারবো। আপনি আপনার প্রোফাইল থেকে কিনতে পারবেন, মানে আরেকজনের গিগ কিনতে কিনা যায়, আর আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে ওইখান থেকে কেটে নেয়। তো আমি ক্লায়েন্ট হয়েছিলাম, হয়ে কিনছিলাম। কেনার পরে এটা বুঝে ফেলছিল ফাইবার, যে নিজেরা কেনা বেচা করতেছে, এটা করা যাবে না, এটা করা রিস্ক আর কি। তখন অ্যাকাউন্টটা দেখেছে আনএক্সপেক্টেড ভায়োলেশন, মানে যেটা আপনার কাছে আশা করিনি সেরকম একটা রুলস ভায়োলেশন হয়েছে, দিয়ে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। ওইটা ওইটা এখন থাকলে, ওইটা অনেক কাজ করছিলাম, ওটা 3 বছর 3-4 বছর ধরে কাজ করছি অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টেও ওর পরপরই খোলা, দেখেন 18 সালে ওটা রিমুভ হয়েছে, আমি তো 14 সালে খুলছিলাম ওই অ্যাকাউন্ট, 4 বছর অ্যাকাউন্ট, আর এটা হলো 18। দেখছেন আমি কতগুলা দিছি গিগ, বুঝতে পারছেন? কি ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন, প্রথমে একটা লিখছে ক্রিয়েটিভ ফটো এডিটিং, দেওয়ার পরে এবার দেখেন এই যে এই ছবি এই বানানো, এই যে আমার ছবিগুলোই দিছি সব, এটা ফ্লায়ার বানাইছি, এর মাথায় ক্যাপ পড়া দিছি ক্লায়েন্টের, মাথায় ক্যাপ পড়ানো, এটা ক্যাটেগরি এনে বসায় ছবিটা বানানো। এটা হলো ইয়োগার ছবি, মানে কি, এটা হলো এই যে বোতল রাখা না এখানে, একটা পানির বোতল, এই পানির বোতল আর এই মানুষটাকে বসায় দেয়া এখানে রুমের মধ্যে, উনি এমনি ডাইরেক্ট একটা জায়গায় বসেছিল, ফটো এডিটিং। এই যে এখানে একটা মানুষ ছিল, সেই মানুষটাকে মুছে দিতে হয়েছে, এখানে 2জন মানুষ ছিল দুই পাশে, মুছে দিতে হয়েছে, সেগুলো এখন আর নাই, দেখা যাচ্ছে না এখানে। এই যে এটা রোবট বানাই দেয়া, ওই যে ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন, এই গিগের কাজগুলো সব এই টাইপের কাজ। এই ট্যাটু রিমুভ করতে হবে হাতের, কারণ কথা হচ্ছে ট্যাটু রিমুভ করবো কিভাবে হাতের, এই হাত কনে পাবো আমি? আমি আর একজনের একটা হাত নিয়ে এসে এখানে বসাই দিছি ছোট্ট করে, কারণ মানুষের হাত তো সব সিমিলার, কালার ম্যাচিং করে দিছি, আর বোঝা যাবে না। ট্যাটু রিমুভ করা তো ঝামেলা, হাতই বসাই দিছি ডাইরেক্ট। কেন যখন ওই বড় আমরা মুছি, যে এরকম ক্লিক করে আরেক জায়গা থেকে ওইখানে বসার ভাবে করা যাবে না, রিমুভ করা যাবে না? হ্যাঁ, ওইভাবে করা যাবে, বাট এইখানে ওইটা হচ্ছিল না এখানে, কারণ কি আমি আর এক জায়গায় নেবো, সে আর এক জায়গায় এই পাশে নাই। মানে যখন আপনি আশেপাশে জায়গা পাবেন না, তখন তো আর আপনি সেই জায়গায় টান দিয়ে আপনি তখন জামার উপরে দিতে পারবেন না, তো জামা চলে আসবে এই জায়গায়, ওখানে আমি একটা হাত নিয়ে এসেই বসে দিচ্ছি ডাইরেক্ট।
এটা কিছু সময় সিস্টেমেটিক ভাবে কাজ করতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে বুঝতে পারলেন ব্যাকগ্রাউন্ড রিমুভের সিস্টেমটা কি? ক্লায়েন্ট আপনাকে ছবি দেবে, কেমন ছবি? লাইক মনে করেন যে এরকম একটা কলের ছবি দিল, দিয়ে বললে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, বা ব্যাকগ্রাউন্ড সাদা কালার হবে, বুঝতে পারছেন? এই দেখেন এই ছবিটা দিছে, এই ছবিটা দিছে, এই যে ছবি দিছে, এই ছবি দিছে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। বোঝেননি না? ধরেন আপনার ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড ওটা থাকবে না, তাহলে চেয়ার ফটো, মনে করেন আপনাকে কোনো ক্লায়েন্ট এসে বললো যে আমার এক চেয়ারের ছবি, এই ছবি, এই চেয়ারটা কেটে একটা সাদা পেজে বসাইতে হবে, বা এর এইখানে কিচ্ছু থাকবে না, শুধু চেয়ারটা থাকবে এই পেজে, বুঝতে পারছেন? এটার বলে পিএনজি রাখা। দেখা দিচ্ছি আমি সবগুলাই। ধরেন একটা চেয়ার নি, একটা সোফা নি, এই যে মানে দেখছেন এইগুলো, দেখছেন পিছনে কিছু আছে, এরকম চাচ্ছে উনি। এটার বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো সাবজেক্টের। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অবশ্যই আপনাকে কি দিয়ে করতে হবে? পেন টুল দিয়ে করতে হবে, না হলে ডিজাইন মানে কাটিং সুন্দর হবে না। তো ধরেন এই দুইটাকে আমরা টান দিয়ে ফটোশপে ওপেন করি, আপনাদেরকে আমি দেখাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে। ক্লায়েন্ট আপনাদেরকে ছবি দিল, সেই ছবি আগে ওপেন করবেন ফটোশপে, কোনো পেজের উপর ওপেন করবেন না কিন্তু, তাহলে কিন্তু সাইজ চেঞ্জ হয়ে যাবে। সাইজ এবং নাম, এইটার নাম কি? CFD 304-3120। এখন আপনি মনে করতে পারেন আমি চেয়ার বলে লিখে দিই, না, এর যে রিনেম, এই রিনেমই রাখবেন। এরকম ভুল আমি বহুবার করেছি। একবার 400 ইমেজ দিছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, আমি প্রত্যেকটা ইমেজ 1 2 3 4 নামে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি আর সেভ দিছি। এর উনি আর খুঁজে পায় না। এখন 400 ইমেজের, এখন যে কম মানে যে ছবির যে নাম, সে নাম তো চেঞ্জ হয়ে গেছে, আর উনি তো আর 1 2 3 4 বলে এবার 400, এবার একটা ছবি খুঁজতে গেলে ওনার 400টাই চেক করা লাগে। বোঝা গেছে বিষয়টা? তো এই ভুলটা করা যাবে না। কিভাবে করবেন? জাস্ট ছবিটা টান দিয়ে এনে ছাড়বেন, ছাড়ার পরে ছবিটা ওপেন হলো, পেন টুলটা নেবেন, নিয়ে দেখবেন এখানে প্যাচ আছে কিনা, হ্যাঁ প্যাচ আছে, এখান থেকে পেন টুল নেবেন, নিয়ে ছবিটা জুম করবেন। আগে কাটার সিস্টেম হচ্ছে এরকম, জুম করার পরে যে কোনো একটা জায়গা থেকে শুরু করবেন, ধরেন এখান থেকে শুরু করে এখানটা ক্লিক দেন, দিয়ে বাইরে যাবেন না, ভিতরে থাকবেন সবসময়। তাই বলে আবার বেশি ভিতরে চলে যাবে না, তাহলে বেশি কাটিং হয়ে গেলে পায়া হয়ে যাবে চিকুন, ঠিক আছে? আবার সাদাও আসবে না, তাহলে সেইভাবে মেজারমেন্ট করে আপনি এই দেখেন আস্তে আস্তে কাজ করবেন, মাথা ঠান্ডা করে, লাগলে কানে হেডফোন দিয়ে গান শুনবেন আর কাজ করবেন, বোরিং লাগবে না আর। নাহলে মনে হবে ধুর এই কাটাকাটির কাজ খুব বোরিং কাজ। হ্যাঁ, ইনকাম হলে বোরিং লাগবে না, বাট যখন একটা ছবি কাটবেন আর $5 অ্যাকাউন্টে চলে আসবে, তখন মনে হবে যে না কাটতেই থাকি সারাদিন। কিন্তু যতক্ষণ বোরিং লাগবে ততক্ষণ এই গান ফান যে কোনো, যেমন আমি ভূত FM চালাই দিয়ে কানে দিয়ে শুনি আর কাজ করি সারা রাত। মাঝে মাঝে মনে হয় কিরা হেঁটে গেল পাশ দিয়ে। মানে আমার এই হচ্ছে এরকম কম্পিউটার ডেস্ক একটা ঘরের কোনায়, আর এখানে বড় একটা জালনা, ঠিক আছে, আর পিছনে খাট। আমি কানে দিয়ে ভূত FM শুনতেছি, এখন আমাদের বাসার সামনেই রাস্তা। তা ওখানে বলতেছে যে হঠাৎ করে রাসেল ভাই আমি দেখলাম যে অন্ধকার রাস্তায় কি যেন একটা আলোর মতো চলে গেল, যেই ওই কথাটা কইছে আর একটা গাড়ি গেছে, আর ওই গ্লাসে আলো একটা রিফ্লেকশন গেছে, আমি এখান থেকে দেখেছি কি মিলে গেল। এই তো সমস্যা। রাত্রেবেলা বাজে কটা, এরকম দেখি 3:10 AM, সর্বনাশ করেছে। রাতে এটা রিমিক্স গান লাগাই দিই। বুঝতে পারছেন? এই যে এক পিক্সেল ভিতরেতে কাটবেন, 1 পিক্সেল বা 2 পিক্সেল, তাতে কি হবে আপনার কাটার পরে কোনো খুঁত থাকবে না। ওই যাই হোক 1 2 3 4 5 পিক্সেলের মধ্যে কাটেন। আর 1 পিক্সেল তো আসলে চোখের আন্দাজে কি মাপা যায়, সম্ভব না। এই কারণে জাস্ট একটু ভিতরে রাখবেন, যাতে ধরেন আমি আপনার জিনিস বোঝাই, একটু ভিতরে রাখছি না, কিন্তু আপনি যদি এরকম রাখতেন এই সাদা ভাবটা কিন্তু চলে আসতো। ওই সাদা ভাবটা চলে আসলে তখন বোঝা যেত যে এই ছবিটা অন্য কোনো সাদা ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো পেজের থেকে কেটেছে এই লোকটা।
কারণ এই কারণে যাতে এই জন্য দেখছেন আমি কত জুম করে নিছি যাতে পিক্সেলও বোঝা যায় এই কোন দিকে যাচ্ছে। এই যে রাইট বাটন ক্লিক করবেন, মেক সিলেকশন, ওকে। হ্যাঁ, এই এই যে মার্কস চিহ্ন দেখছেন, এই মার্কসকে ক্লিক করবেন। দেখেন এই পেজের উপরেই মার্কস হয়ে গেল, কিন্তু আপনার কিন্তু আর কপি করে অন্য পেজে নেওয়া লাগবে না। বোঝা গেছে? এবার আপনি এটা সেভ দেবেন। কি কি সেভ দেবেন? ফাইল থেকে এই যে সেভ অ্যাস, সেভ অ্যাসে যে ডেস্কটপে যাবেন, যে একটা ফোল্ডার করলেন, লিখলেন ক্লায়েন্টের নাম কোডোমো দিলাম, সেটা ক্লায়েন্টের নাম মনে করেন। এবার প্রথমে পিএসডি ফাইলটা সেভ দেবেন, এই পিএসডি ফাইলটা এই অবস্থায়, ঠিক আছে? এবার ফাইল থেকে আবার সেভ অ্যাস, যার পরে এখান থেকে এই যে জেপিইজি, দেখেন অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেখবেন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা চলে আসবে। প্রিভিউতে ঠিক জানি দেখেন, আপনার কিন্তু সাদা কালারও দেওয়া লাগবে না, ঠিক আছে? আর জেপিইজি সেভ দিলে কিন্তু সাদা কিন্তু না, সেভ হয়েছে সাদায়। আবার সেভ অ্যাস, এখান থেকে এই যে পিএনজি ফরম্যাট, এই পিএনজি ফরম্যাটটা সেভ দেবেন। এতে করে কি হবে, ক্লায়েন্ট যখন এই তিনটা ফাইল ক্লায়েন্টকে আপনি দেবেন, একটা হচ্ছে পিএসডি, পিএসডি ফাইল কি, ধরেন আপনি ক্লায়েন্টে দিয়েছেন, কেটে দিলেন সব। এবার ক্লায়েন্ট বলতেছে কি, বাবা তুমি তো দিছো, কিন্তু সমস্যা হচ্ছে চেয়ারের পায়ে ছোট্ট একটা কর্নারে একটুখানি থেকে গেছে, ওইটুকু মুছতে হবে। তখন এটা কিন্তু আবার আপনার কাটা লাগবে। কিন্তু আপনার যদি এই পিএসডি ফাইল থাকে, আপনি জাস্ট পিএসডি ফাইলটা টান দিয়ে ওপেন করবেন, যে যেমন কাটছিলেন সেরকমই রয়েছে, তাই না? এবার বলতেছে যে এই জায়গা থেকে ধরো একটু কাটতে হবে, বা এখানে একটুখানি সাদা রয়েছে সেটুকু মুছতে হবে, সেটুকু আবার সিলেক্ট করে মুছে দিলেন, ঠিক আছে? আর ক্লায়েন্টকে জেপিজি দিতে হবে কেন? ক্লায়েন্ট সাধারণত এরকম চাই হলো সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে, হ্যাঁ। আর পিএনজি দিতে হবে কেন? পিএনজি হচ্ছে ক্লায়েন্ট নিয়ে ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারবে এই চেয়ারটারে। বুঝতে পারছেন? ক্লায়েন্ট যে কোনো জায়গায় বসাতে পারবে, কারণ হচ্ছে ক্লায়েন্টের লাগবে, যে কোনো জায়গায় বসানোর দরকার ক্লায়েন্ট সেখানে বসাতে পারবে। না হলে ক্লায়েন্টের এই ছবি আবার কাটা লাগবে সাদা ব্যাকগ্রাউন্ড হইলেও। পিএনজি থাকলে ওর ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে না, হ্যাঁ। বোঝা গেছে? ক্লিয়ার? সবাই একটা চেয়ারের ছবি ডাউনলোড করেন, করে এইভাবে কাটেন। খেয়াল করেন, আবার একটু খেয়াল করেন যে ভিতরের ফাঁকাগুলো কিভাবে, যদি কোনো জিনিসের ভিতরেও থাকে ফাঁকা, এই যে আমি আগে এই চেয়ারটা ভালোভাবে সিলেক্ট করে নিই। আর যখন কাজ করবেন একটু ঠান্ডা মাথায় করবেন, ভূতে প্রেম চালায়। সোজাসুজি থাকলে সহজ হয়, বলেন? আমি যদি এরকম যাই, মনে করতে পারে যে এইটুকু, এটুকু কোনো ব্যাপার না, এইটুকু ব্যাপার। এখানে আরেকটা ক্লিক করে আমি টেনে, আচ্ছা ব্যাকে যাই, বা এখান থেকে এরকম করে পারফেক্টলি কাজ করতে হবে, পুরো পারফেক্ট। যতদিন আপনার পারফেক্ট না হবে, ততদিন মনে করবেন যে আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই এক্সপার্ট হননি। আর তো অন্য ডিজাইন তো আরো পরের কথা। এই সিলেক্ট করলেন, করে এটাকে মেক সিলেকশন, ওকে করে কি করতেছি, মার্কস করতেছি, তাই না? আচ্ছা মার্কস করলেন, এবার আবার এগুলো সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করলেন, করে মেক সিলেকশন, ওকে, ঠিক আছে? এবার এটাকে মুছতে হবে। মুছতে হবে কি দিয়ে? দেখেন এখানে কিন্তু যতটুকু জায়গা দেখা যাচ্ছে চেয়ার সাদা, তাই না? আর বাদ বাকিটুকু কি, যেটুকু দেখা যাচ্ছে না সেটুকু হচ্ছে কালো হয়ে আছে, তাই না? এখান থেকে ব্রাশ নেব,
ব্রাশ নেওয়ার পরে দেখেন এখানে উপরে কি কালার আছে, কালো না? এই দেখেন কালো কালার দিয়ে মুছতে হবে, ঠিক আছে? ব্রাশ নিয়ে মুছতে হবে, ইরেজার নিয়ে না, কিন্তু এখানে ব্রাশ কাজ করে, মানে কালার দিয়ে মুছতে হবে, মোছা এটা বলে কালার দিয়ে মোছা। আবার কন্ট্রোল ডি তে ডিসলেক্ট, আবার এই পাশে আসি, আবার এটাকে নিয়ে, হ্যাঁ আপনি একবারে সম্পূর্ণটা সিলেক্ট করতে পারেন এইভাবে, এই পর্যন্ত রেখে দিলেন, আবার এখানে গেলেন সিলেক্ট করতে, ওটা ওর মতো সিলেক্ট হয়ে থাকলো। হ্যাঁ এই আবার মনে করেন এখানে গেলেন, কারণ কর্নার কর্নার মিলাই দিলে তো ওটা লক হয়ে যাচ্ছে। এই এই এবার একসাথে মেক সিলেকশন করেন, মানে সবগুলো একসাথে আপনি এবার সিলেক্ট করতে পারবেন। দেখেন কিন্তু এখন কিন্তু সম্পূর্ণটা হয়নি, দেখছেন? এই একটা ঝামেলা হয়, এই জন্য একটা একটা করে করলে বেশি ভালো হয়। দেখেন আমি কিন্তু সিলেক্ট করলাম অনেকগুলো, কিন্তু সবগুলো সিলেক্ট হয়নি, ওই একটাই যে বাইরে আছে। দেখেন এটা হবে না, এবার হয়েছে আবার, এরকম অনেক সময় ঝামেলা করে, বুঝছেন? তো তার থেকে ভালো হচ্ছে সব একসাথে না করে এক একটা করে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি ডিসলেক্ট। বোঝা গেছে না? বুঝতে পারেননি? এবার করে দেখেন হয় কিনা। হ্যাঁ, কালার কি সবসময় কালো কালারই রাখতে হবে? হ্যাঁ এখানে কালো রাখতে হবে, কালো ছাড়া হবেও না, আপনি অন্য কালার রাখতে পারবেন না। কারণ কি, এখানে দেখেন আমি একটা জিনিস দেখাই, সেটা হলো একটা কাহিনী আছে। মার্কস অর্থই হচ্ছে সাদা কালো। এই যে দেখেন আপনি যখন এই ছবির উপরে সিলেক্ট করবেন তখন কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে মাস্কের উপরে। তখন দেখেন এই যে সাদা একটা এরিয়া মতো মাস্কের উপরে ক্লিক করে নিতে হবে, তারপরে দেখেন সাদা কালো ছাড়া কিন্তু কোনো কালার নাই। দেখেন সাদা কালো ছাড়া কিন্তু যে কালারই দেন না কেন ওখানে কিন্তু আসবে না, কালোই রাখতে হবে, ঠিক আছে? মাস্কের উপর সিলেক্ট থেকে তারপর মুছতে হবে। করে দেখেন সবাই, বুঝলেন? এই চেয়ারের ছবি, এইখান থেকে ক্রপ টুল নেবেন, নিয়ে এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এই দেখেন এইটা কিন্তু মাঝখান, তাই না? এরকম করে এই টান দেবেন, এই দিয়ে বড় করে নিলেন। এবার চেয়ারের ছবিটা কই, চেয়ারের ছবিটা এই, চেয়ারের ছবিটা টান দিয়ে এর উপর ছাড়বেন, ছেড়ে এই পাশে নিয়ে আসবেন। এই বোঝা গেছে? সহজ না? এবার এখানে টি দিয়ে টেক্সট টুল নেবেন, নিয়ে লিখবেন বিফোর, আমি জানি এখানে আর বিফোরটা লিখবেন একটু সুন্দর করে, এমন ভাবে লিখবেন না যে এইখানে বিফোর দেবেন না, ধরেন এই কর্নারে দিলেন ওকে বিফোর, আবার এই পাশে সরাই নিয়ে এসে এমন ভাবে দিবেন যাতে এইখানে যতটুকু ফাঁকা উপরে যতটুকু একটা দিলেন, আবার এই জায়গায়, তাহলে তো হবে না। এটা প্রত্যেকটা একটা অ্যালাইনমেন্ট আছে, বলছিলাম না? এফ টি আর আফটার, এবার এইটারে সেভ দেবেন জেপিজি ফাইল, সেভ এস জেপিজি। এবার এইটার নাম আপনি যা দেন, হ্যাঁ এই দেখেন হয়েছে। এইভাবে 10টা ছবি করে নিয়ে আসেন, 10টা। যদি না করে নিয়ে আসেন তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, ক্লাস করে দেবো না, পেন ড্রাইভে করে নিয়ে আসবেন।